Press the bell button now. হাই এভরিওয়ান, ওয়েলকাম টু MIDG ইয়ন ট্রেনিং। দীপান্বিতা গাঙ্গুলি, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা হয়তো রয়েছেন, প্রথমবারের জন্য ট্রেনিংয়ে বসছেন। প্রোডাক্ট নলেজগুলো আজকাল আমরা একটা নতুন কনসেপ্টে নিচ্ছি, সেটা হলো আমাদের ডিজি ইয়ন ট্রেনিং। ডিজি ইয়ন ট্রেনিং এর মাধ্যমে আমরা প্রোডাক্ট সম্পর্কে শিখছি, জানছি, কথা বলছি। একটা কথা এখানে সবসময় আমি ক্লিয়ার করি, আজকেও করব, কারণ অনেক যেমন আমি বললাম, আমরা জানি যে প্রতি মোমেন্টে প্রতিদিন কিন্তু আমাদের সাথে অনেক নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছে, জড়িত হচ্ছে এই কাজটাতে। তো ডেফিনেটলি সবাইকে বলবো একটা জিনিস নিয়ে একেবারে নিশ্চিন্ত হয়ে বসবেন, যে হেলথের প্রোডাক্ট বললে অনেক সময় একটা চিন্তা হতে পারে বা একটা মাথায় আসতে পারে যে অনেক কিছু সায়েন্স সম্পর্কে শিখতে হবে। যদি সায়েন্স বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা বিলং করেন না, তবে কিন্তু একেবারেই ঘাবড়াবেন না। ল্যাঙ্গুয়েজটা কিন্তু একেবারেই সিম্পল রাখবো, সবাই যাতে বুঝতে পারে। তো একদম নিশ্চিন্তে বসুন, রিল্যাক্স হয়ে বসুন, কিন্তু যদি পেন পেপার আছে ডেফিনেটলি নিয়ে বসুন। নোট করাটা খুবই জরুরি। তো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো লাগবে সেগুলো নোট করুন। আমাদের কোম্পানি ইন্ডিয়ার প্রথম ডিরেক্ট সেলিং কোম্পানি যার নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি। হারভেস্ট সাকসেস একাডেমি কি কনসেপ্টে কাজ করছি আমরা, সেটা হলো লার্নিং এন্ড আর্নিং। তার মানে আর্নিং প্রসেসটাকে যদি ইজি করতে হয়, খুব সহজ করে নিতে হয়, তবে কিন্তু লার্নিং প্রসেসটা খুবই প্রপারলি করাটা উচিত। লার্নিং প্রসেস মানে শেখার প্রসেসটা, তার মানে শিখে নেওয়াটা অনেক বেশি জরুরি। আজকে যেটা আমরা করব, প্রোডাক্ট সম্পর্কে শিখে নেব, কিন্তু খুবই সাধারণ ল্যাঙ্গুয়েজে শিখবো, খুবই ইজি ভাবে শিখবো। হারভেস্টের কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়, এখানে ডিজি ইয়ন ট্রেনিং এ যে কনসেপ্টটা নতুন নিয়ে এসছে হারভেস্ট, সেটার পেছনে কিন্তু অনেক বড় একটা টিম রয়েছে। আপনারা স্ক্রিনে হয়তো সবসময় আমাকেই দেখতে পান, আমি আসি আপনাদের সামনে, আপনাদের সাথে কথা বলি, কিন্তু পেছনে একটা অনেক বড় টিম রয়েছে। সেই সম্পূর্ণ টিমের কন্ট্রিবিউশনে কিন্তু আমাদের এই ডিজি ইয়ন ট্রেনিং এর যেটা একটা নতুন আইডিয়া নিয়ে হারভেস্ট এসছে, সেটা খুবই সাকসেসফুলি রান করছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজও এসে গেছে এখন। তো নিজেদের ল্যাঙ্গুয়েজেই নিজেদের বাড়িতে বসে ট্রেনিং গুলো পাচ্ছেন, এটার থেকে ভালো কিছু হতেই পারে না। তো ডেফিনেটলি পুরো এমআই ম্যানেজমেন্ট এবং হারভেস্ট ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে এই ট্রেনিংটা শুরু করব। সবচেয়ে প্রথম দেখে নিব কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ডগুলো রয়েছে আমাদের কাছে এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম এবং ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি মার্কেটে কাজ করছে। এখন একটু কথা বলবো ওয়েলনেস এর। ওয়েলনেস শব্দটার অর্থটা একটু বুঝতে হবে, একদম সহজভাবে বুঝবো। ওয়েলনেস কথাটার অর্থ হলো আজকে আমরা এমন কি কি করছি যেটার জন্য কালকে আমরা নিজেদের শরীরকে বাঁচাতে পারবো নানা ধরনের অসুবিধে বা নানা ধরনের প্রবলেম হওয়ার থেকে, নানা ধরনের হেলথ ইস্যুর হওয়ার থেকে যতটা বাঁচাতে পারি, সেই যেই স্টেপস গুলো বা যেই জিনিসগুলো আমরা আজকে ডেটে করি, সেটাই কিন্তু ওয়েলনেস বলা হয়। আর আমরা কিন্তু ওয়েলনেস ইন্ডাস্ট্রিটাকেই বিলং করি, প্রোডাক্টগুলো কিন্তু ওয়েলনেস হিসাবেই কাজ করবে, এটা একটু ক্লিয়ার রাখবেন। এখন লাস্ট কয়েকদিন ধরে আমরা কথা বলছি কিছু জিনিস নিয়ে, সেটা ইমিউনিটি নিয়ে কথা বলছি, ডিটক্সিফিকেশন নিয়ে কথা বলছি, শরীরের প্রত্যেকটা অঙ্গ যাতে ভালো করে কাজ করে সেটা নিয়ে কথা হচ্ছে, আর নিউট্রিশনাল সাপ্লিমেন্টস নিয়ে কথা হচ্ছে। আপনারা দেখছেন চারিপাশে একটা শব্দ আজকাল খুবই পপুলার হয়ে গেছে, সেটা হলো ইমিউনিটি বা ইমিউন সিস্টেম। কেন আমরা কথা বলছি এই শব্দটাকে নিয়ে, সেটা ডেফিনেটলি শিখতে হবে। এখন ইমিউনিটি আর ইমিউন সিস্টেমটা কি হলো, এটা হলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, তার মানে শরীরের নিজের যেটা ক্ষমতা রয়েছে সেটাকেই বলা হয়। আর এই কনসেপ্টটা নিয়ে আমরা আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস। এলিমেন্টস ওয়েলনেস এর যে ব্র্যান্ডটা যেটা বলছি, সেটা কিন্তু আয়ুর্বেদকে বেস করে বানানো হয়েছে। আয়ুর্বেদ এলিমেন্টস কি করেছে, আয়ুর্বেদ এবং মডার্ন টেকনোলজিকে মার্জ আপ করে, কম্বাইন করে আমাদের পুরো এলিমেন্টস ওয়েলনেস এর রেঞ্জটা লঞ্চ করেছে। এই সমস্ত প্রোডাক্টগুলো দেখছেন এই এলিমেন্টস ওয়েলনেস এর আন্ডারে, এই পুরো সম্পূর্ণ রেঞ্জটা রয়েছে। এখন এলিমেন্টস ওয়েলনেস এর কথা হচ্ছে, ইনার কথা ডেফিনেটলি বলবো। আমাদের ফাদার অফ এলিমেন্টস ওয়েলনেস হেলথ ডিভিশনে ডক্টর ডিভি নারায়ণা স্যার। নারায়ণা স্যারের যদি প্রোফাইলটা একটু ব্রিফ করি, তবে ডেফিনেটলি কিছু কথা বলতে যাব। 45 ইয়ার্স এর বেশি এক্সপিরিয়েন্স ওনার রয়েছে, তার মানে 45 বছর থেকে বেশি এক্সপিরিয়েন্স রয়েছে।
এখানে হয়তো আমরা অনেকেই বসে আছি আজকে এই ট্রেনিং সেশনটাতে, যাদের হয়তো এজ বা বয়সটাই হয়তো এতটা হয়নি। বুঝতেই পারছেন কতটা দীর্ঘকালের একটা এক্সপিরিয়েন্স আছে ওনার কাছে। ওনার ফার্মা এবং আয়ুর্বেদাতে ওনাকে এক্সপার্ট বলা হয়। ফার্মাতে উনি গোল্ড মেডালিস্ট, ডাবর এবং হিন্দুস্তান লিভারের মতো কোম্পানিগুলোতে অ্যাজ এ ডিরেক্টর কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, র্যানট্যাক্সিতে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে। তো এতগুলো জিনিস জানার পরে ডেফিনেটলি বুঝতে পারছেন এমন মহান পার্সোনালিটি, এমন গ্রেট পার্সোনালিটি যদি এলিমেন্টস ওয়েলনেস এর ব্র্যান্ডের পেছনে অ্যাজ এ প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসেবে আছেন, তবে ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু ওখানেই কিছুটা আমরা ধারণা করে নিতে পারছি ডেফিনেটলি। এলিমেন্টস ওয়েলনেস 2019 এর বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল ইকোনমিক টাইমসের তরফ থেকে, যেটা আমাদের টাইমস অফ ইন্ডিয়া মিডিয়া হাউস, যেটা আমরা নাম শুনেছি, সেটারই একটা পার্ট। ইকোনমিক্স টাইমস যেটা ওনাদের হিস্ট্রিতেও কিন্তু এটা প্রথমবারের জন্য হয়েছে যে কোনো ব্র্যান্ড এত কম সময়ের মধ্যে এই অ্যাওয়ার্ডটা রিসিভ করেছে। বুঝতেই পারছেন এটা এলিমেন্টস ওয়েলনেস এর অনেক বড় উপলব্ধি এবং অনেক বড় অ্যাচিভমেন্ট। এখন আমি একটা ভিডিও চালাচ্ছি, ভিডিওটা দেখে নিন, তারপরে আবার আসছি, আবার কথা বলবো। Together for Elements Wellness. Joining us on stage next is the Economic Times Best Healthcare Brands. Ladies and gentlemen, this evening is about recognizing those who've done their very best in the healthcare segment, be it personal care, sports nutrition, wellness, all a part of good health and more. Many congratulations to the team. I'd like to thank you for joining us. এই ভিডিওটা ছিল আমাদের অ্যাওয়ার্ড রিসিভিং ভিডিও। আবার এলিমেন্টসে চলে আসছি। এলিমেন্টস ওয়েলনেস ব্র্যান্ডের যে কথাটা যে ব্র্যান্ডের কথা বলছি আমি, সেটার আন্ডারে যে প্রোডাক্টটা আজকে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ন্যাটশিয়াম ক্যাপলেটস। ন্যাটশিয়াম নামটা কোথা থেকে এসছে? ন্যাচারাল থেকে ন্যাট অ্যান্ড ক্যালসিয়াম থেকে শিয়াম, তার মানে এটা আজকে আমরা যে ক্যালসিয়াম সাপ্লিমেন্টের কথা বলবো সেটা কিন্তু ন্যাচারাল ফর্মে তৈরি করা হয়েছে বা বানানো হয়েছে। এখন আমি একটা শব্দ বলেছি যে ন্যাটশিয়াম ক্যাপলেটস বলেছি, ট্যাবলেটসও বলিনি, ক্যাপসুলসও বলিনি, কারণ এই দুটোর কম্বিনেশন কিন্তু নামটা দেওয়া হয়েছে ক্যাপলেটস। ক্যাপসুলের শেপে রয়েছে প্রোডাক্টটা এবং ট্যাবলেটস এর মতো রয়েছে, ফর্মে রয়েছে। তো ডেফিনেটলি দুটোকে মিক্স করে কম্বাইন করে নামটা দেওয়া হয়েছে ক্যাপলেটস। এখন ক্যালসিয়াম সাপ্লিমেন্টের যদি কথা বলবো, ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা বা ক্যালসিয়াম যেটা স্ট্রেংথ বা স্ট্রং কতটা, সেটা একটা জিনিস নিয়ে বুঝাতে চাবো আমি। যে যখন একটা কথা একটু ভেবে দেখেন, যখন আমাদের পৃথিবীতে সিমেন্টের আবিষ্কার হয়নি, তখন বিল্ডিং গুলো পুরনো, এখানে একটা এক্সাম্পল এখানে আমি দেখাচ্ছি, এটা পুরনো, অনেক পুরনো ড্যাম, কেআরএস ড্যাম, সেটা 1938-এ বানানো হয়েছিল। তার মানে অলমোস্ট 80 বছর থেকে বেশি পুরনো। তো এই ড্যামটা বানানো হয়েছিল এত পুরনো, সেই সময় কিন্তু সিমেন্ট আবিষ্কার করা হয়নি। তার মানে এই সিমেন্ট যেটা দিয়ে বানানো হয়েছে সেটা মিক্সচার কি কি দিয়ে মিক্স করে বানানো হতো। একটা জিনিস ইউজ হতো চুন, যেটা আমরা শুনেছি, চুনের সাথে স্যান্ড, তার মানে যেটা আমরা বালি বলে থাকি, সেটার সাথে জলকে মিক্স করে, তিনটে জিনিসকে মিক্স করে কিন্তু আগেকার দিনে এই জিনিসগুলো বানানো হতো। কারণ চুনে জিনিস একটা থাকে, সেটা হলো ক্যালসিয়াম। চুনটাকে আমরা যদি কেমিস্ট্রিতে বলি বা সায়েন্সের ভাষায় বলি, তবে কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকে। সেই ক্যালসিয়ামের জন্যই কিন্তু এটার স্ট্রেংথটা অনেক বেশি, শক্তিটা অনেক বেশি। আপনারা একটু ধ্যান যদি দেন, তবে হয়তো নিজেই বুঝতে পারবেন যে আমরা যখন কখনো কোথাও বেড়াতে যাই, আমরা যখন বাইরে কোথাও বেড়াতে যাই, অনেক এরকম আমাদের ভারতের কথাই যদি বলি, অনেক এরকম পুরনো বিল্ডিংস গুলো রয়েছে, যেটা কিন্তু এত বছর হয়ে যাওয়ার পরেও কিছু খারাপ হয়নি, এখনো খুব ভালো অবস্থাতে আছে। কারণ আগেকার দিনে এই বিল্ডিং গুলোতে ক্যালসিয়াম দিয়ে বানানো হতো বা ক্যালসিয়ামের তত্ত্বটা থাকতো। বুঝতেই পারছেন ক্যালসিয়ামটা স্ট্রেংথের প্রতীক কেন বলা হয়, শক্তির প্রতীক বলা হয়। এখন আমরা দেখে নিব ক্যালসিয়ামের রোল, কি কি আমাদের শরীরে রোল থাকে বা কি কি জিনিসে ক্যালসিয়াম চাই। প্রথম হলো 99% ক্যালসিয়াম কিন্তু আমাদের দাঁতে এবং আমাদের হাড়ে চাই। এই জিনিসটা হয়তো অনেকেই জানেন, কিন্তু 1% ক্যালসিয়াম আমাদের ব্লাডে চাই আর সফট টিস্যুস গুলোতে চাই।
সফট টিস্যুস বলতে কোথায় বোঝায়, যেগুলো আমরা কার্টিলেজ বলে থাকি, তার মানে আমাদের নাকের পোর্শনটা, আমাদের কানের পোর্শনটা, বা কার্টিলেজ জয়েন্টস গুলোতেও থাকে, হাড়ের জয়েন্টস গুলোতে কার্টিলেজ থাকে, সেগুলোকে সফট হাড় বলতে পারেন। একটু সফট হয়, হাড় যেমন হয় সেরকম হয় না, একটু সফট টিস্যুস হয়। তো ব্লাডে আর সফট টিস্যুসে এই যে 1% ক্যালসিয়ামটা চাই, এটার রোলটা 1% শুনলে কিন্তু আমরা হয়তো অতটা গুরুত্ব দেব না, কিন্তু এই 1% ক্যালসিয়ামও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু ডিসকাস করে নিচ্ছি, ধ্যান দিয়ে শুনবেন। এখানে পিকচার্সে হয়তো দেখতে পাচ্ছেন দুটো পিকচার্সে যেটা আছে, প্রথমটা আপনারা দেখছেন বাটারফ্লাই শেপে, তার মানে প্রজাপতির শেপে একটা জিনিস রয়েছে, সেটা একটা গ্ল্যান্ড, যেটা হয়তো আপনারা থাই হেলথে দেখেছিলেন, থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডের সেকেন্ড পিকচারটাতে এটার পেছনে পেছনের পোর্শনটাকে দেখানো হয়েছে, সেখানে দেখুন 4টে ডটস রয়েছে হলদে রঙের, ইয়েলো কালারে 4টে ডটস রয়েছে। এই ডটস গুলোকে বলা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এখন এই গ্রন্থিগুলোর বা গ্ল্যান্ডগুলোর কথা কেন বলা হচ্ছে, আমাদের শরীরে যখনই ক্যালসিয়াম ব্লাডে আসছে, এই থাইরয়েড গ্ল্যান্ডের এটা কাজ যে 99% ক্যালসিয়ামটাকে নিয়ে হাড়ে এবং আমাদের দাঁতে পৌঁছে দেওয়ার কাজটা থাইরয়েড গ্ল্যান্ডের। কিন্তু আমাদের ব্লাডে যখন, শরীরে যখন ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায়, তার মানে ক্যালসিয়ামের মাত্রাটা কমে যায়, তবে কিন্তু এটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাম যে হাড়ের থেকে 1% ক্যালসিয়াম নিয়ে সেটা ব্লাড অব্দি পৌঁছে দেয়। তার মানে আমাদের রক্তে এমন একটা রিয়াকশন আছে যেটাতে একটু ক্যালসিয়াম ডেফিনেটলি চাই, ওই ক্যালসিয়াম ছাড়া ওই রিয়াকশনটা হবে না। তো অনেক দীর্ঘকাল অবধি যদি আমাদের শরীরের ভেতরে ক্যালসিয়ামের মাত্রাটা কম থাকে, তবে হাড় থেকে এই ক্যালসিয়াম নেওয়ার যে প্রসেসটা বলছি, সেটা কিন্তু অনেক দিন অবধি চলবে। আর যে কোনো জিনিস থেকে একটা জিনিস যদি টেনে নিতে থাকার যেটা প্রসেস সেটা হতে থাকে, তবে কিন্তু সেটা ডেফিনেটলি খালি হয়ে যাবে। যেমন ধরে নিন, আমাদের সেভিংসে কিছু টাকা আমরা রেখেছি, কিন্তু আমাদের বাইরে থেকে আর্নিং সোর্স নেই। সেভিংস থেকে যদি আপনি খরচটা করছেন, খরচপাতি করছেন, তবে কি হবে, যদি বাইরে থেকে আর্নিং সোর্সটা নেই, বন্ধ, তবে সেভিংস থেকে যেই টাকাটা খরচ করছেন সেটা একদিন আসবে যে টাকাটা শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে বুঝবেন, হাড় থেকে যে ক্যালসিয়ামটা নেওয়া হয়, যদি ক্যালসিয়ামের যেটা মাত্রা কমে যায় বডিতে, এই সিচুয়েশনটা, যদি এই কন্ডিশনটা আপনাদের শরীরে অনেক কাল অবধি থাকে, তবে এই হাড় থেকে ক্যালসিয়াম নেওয়ার প্রসেসটাও চলতে থাকে, আর রেজাল্টে কি হয়, আপনাদের হাড় একেবারে পাতলা হয়ে যায়, ভঙ্গুর হয়ে ওঠে, তার মানে ক্যালসিয়ামের মাত্রাটা হাড় থেকে কমে যায়। বুঝতেই পারছেন, 1% যেটা ক্যালসিয়াম বলছিলাম সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বড় বড় কিন্তু অসুবিধে বডিতে দিতে পারে। নেক্সট কোথায় কোথায় ক্যালসিয়াম চাই সেটা দেখে নিচ্ছি। ব্লাড ক্লটিং এ ক্যালসিয়াম চাই, তার মানে রক্ত যেটা জমে যাওয়ার প্রসেসটা, সেটাকে ক্লটিং প্রসেস বলে, সেটাতে ক্যালসিয়াম চাই। নার্ভগুলোকে সিগন্যাল দিতে ক্যালসিয়াম চাই। আমাদের মাংসপেশিতে স্কুইজ করতে, ঘোরাতে বা রিল্যাক্স করতে, সেগুলোতে ক্যালসিয়াম চাই। হার্টবিটটাকে নর্মাল রাখতে ক্যালসিয়াম চাই। চুল ঝরা থেকে যদি বাঁচতে হয়, হেয়ার ফল থেকে যদি বাঁচতে হয়, তবেও কিন্তু ক্যালসিয়াম চাই। বুঝতেই পারছেন, ক্যালসিয়ামের রোল আমাদের বডিতে কিন্তু অনেকটাই রোল এটা রাখে। এখন নেক্সট আমি যাচ্ছি, কিছু তত্ত্ব বলবো ক্যালসিয়াম সম্বন্ধে। প্রথমটাই হলো, অন এন অ্যাভারেজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো অ্যাডাল্টের শরীরের ওজনটা যদি 60 কেজি হয়, তবে অন এন অ্যাভারেজ এটা দেখা গেছে 60 কেজি অ্যাডাল্ট বডি ওয়েটে 1 কেজি কিন্তু ক্যালসিয়াম পোর্শন থাকে। বুঝতেই পারছেন কতটা ক্যালসিয়াম পোর্শন থাকে। প্রতিদিন আমরা 700 mg পার ডে, তার মানে প্রতিদিন 700 mg ক্যালসিয়াম কিন্তু আমাদের বডির থেকে এক্সক্রিট হয়ে যায়। এক্সক্রিটের মানে হলো আমাদের বডির থেকে বেরিয়ে যায়, বিভিন্ন ধরনের হতে পারে আমাদের বডি থেকে, সেটা যেটা আমরা ফিসেস এর থ্রু, তার মানে যেটা আমরা মলত্যাগ বলি, সেটা থ্রুতে বেরিয়ে যেতে পারে। তো আমরা যে খাবার দাবার থেকে ক্যালসিয়ামটা নিচ্ছি, অনেকটাই কিন্তু এটা আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেটার জন্য যেটা ক্যালসিয়ামের মাত্রা, সেটা বাইরে থেকে সোর্স থেকে নেওয়াটা খুবই জরুরি।
নেক্সট হলো আমাদের যেটা খাবার দাবার, আমাদের ইন্ডিয়ান ডায়েট, যেটা আমাদের যেটা ভারতীয় খাবার দাবার, জেনারেলি এটা দেখা গেছে যে সেই খাবার দাবারগুলোর থেকে কিন্তু 20% to 50% ক্যালসিয়ামই শুধু আমরা বডিতে অ্যাবজর্ব করতে পারি। তার মানে বডিতে ধরে নিন এতটুকু ক্যালসিয়াম 20 থেকে 50% ক্যালসিয়াম শুধু অ্যাবজর্ব হতে পারে, তার মানে বডিতে মিক্স হতে পারে, বাকিটা কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হয় না। নেক্সট হলো ক্যালসিয়ামের যদি এখন রিচ সোর্সেস গুলো কি কি হয় সেটা যদি বলতে চাই, এখানে পিকচার্সে দেখতে পাচ্ছেন দুধ একটা ক্যালসিয়ামের অনেক ভালো সোর্স, সেটা আমরা হয়তো সবাই জানি। চিজ, যেটা দুধেরই একটা প্রোডাক্ট। সয়া প্রোডাক্টস, যে কোনো সয়া প্রোডাক্টস। আর যেটা গ্রিন লিফি ভেজিটেবলস, পাতা, যে কোনো শাকের ধরনের জিনিসগুলোতে সেগুলোতে থাকে। আমন্ডস, যেটা বাদাম বলা হয়, সেগুলোতে থাকে। তো এই ধরনের জিনিসগুলোতে ক্যালসিয়ামের মাত্রাটা অনেক বেশি থাকে। একটা ক্যালসিমিয়া বলা হয়, নামটা মনে রাখার দরকার নেই। তার মানে এটা ক্যালসিয়ামের যেটা ডেফিসিয়েন্সি সবচাইতে কমন হয়, সেটা সেই ডিজিজটাকে বলা হয় হাইপোক্যালসেমিয়া। তো এটা কি হয়, এটা ক্যালসিয়াম, এটার মানে হলো আমাদের রক্তে যখন ক্যালসিয়ামের মাত্রাটা অনেক বেশি কমে যায়, সেই ডিজিজটাকে বা সেই কন্ডিশনটাকে, সেই প্রবলেমটাকে কিন্তু এই নামে বলা হয়। তো নামটা মনে রাখার একেবারেই দরকার নেই, সেটা ধরে নিন এই নামটা শুনলেই বুঝে যাবেন যে এটা ক্যালসিয়ামের মাত্রাটা ডেফিসিয়েন্সি বা কম থাকার কথা বলা হচ্ছে। নেক্সট কিছু আমরা জিনিস হয়তো শুনেছেন, কেউ শুনেননি, কেউ শুনেছেন, যে ভিটামিন ডি বলে একটা জিনিস আছে, যেটা কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়। আজকাল ভিটামিন ডির কথা চারিদিকে সবাই বলে। আর এটা দেখা গেছে যে অ্যাভারেজে ইন্ডিয়ানদের শরীরের ভেতরে 10 জনের মধ্যে 7 জনেরই কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। ভিটামিন ডি এর যদি এখন সোর্স বলি, কোথা থেকে পাবো, এগ ইয়োগটা একটা খুব ভালো সোর্স। তার মানে যেটা ডিমের কুসুম আমরা বলে থাকি, ভেতরের অংশটা, ইয়েলো অংশটা, সেটা একটা ভালো সোর্স হতে পারে। কিন্তু সবচাইতে ভালো সোর্স কিন্তু সবসময় আমাদের সকালের যেটা রোদ বেরোয়, সানলাইট বেরোয়, সেটাতে ভিটামিন ডি কিন্তু প্রচুর পরিমাণে থাকছে। 15 to 20 মিনিটস যদি আপনারা সানলাইটটা নিতে পারছেন প্রতিদিন সকালে, কিন্তু তবে ভিটামিন ডি এর মাত্রাটা সেভাবে আপনারা শরীরে পেতে পারেন। কিন্তু মনে রাখবেন সময়টা কিন্তু একদম সকালের হবে। 10টা বা 11টার পরের যেটা রোদ, সেটাতে কিন্তু ভিটামিন ডি কম হয়ে যায়, ইউভি রেজটা বেড়ে যায়। তো ডেফিনেটলি সকালের পোর্শনটাতে আপনারা সানলাইটটা নিয়ে ভিটামিন ডি নিতে পারেন। এটা ক্রনিক যদি কারো ইলনেস রয়েছে, মানে কোনো সিরিয়াস প্রবলেম আছে বডিতে, তাদের কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হওয়াটা একেবারেই নর্মাল, অনেক বেশি কেসেস পাওয়া গেছে। আর এটা দেখা গেছিল যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কিন্তু একটা গ্লোবাল প্রবলেম। তার মানে শুধু ইন্ডিয়াতে নয়, গ্লোবালি পুরো বিশ্ব জুড়ে কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকাটা অনেক বেশি প্রবলেম দেখা গেছে। মহিলাদের মধ্যে ডেফিনেটলি প্রবলেমটা বেশি থাকে পুরুষের তুলনায়, এটা বলা হয়। তো একটা বয়সের পরে কিন্তু এটা সব জায়গাতে অনেকবারই হয়তো শুনেছেন যে ফিমেলকে কিন্তু 30 ইয়ার্স এর পর থেকে মোটামুটি একটা বলা হয় যে ক্যালসিয়ামের সাপ্লিমেন্টস নেওয়া শুরু করে দেওয়া উচিত, কারণ বোন ডেন্সিটিটা একটু কম হওয়া শুরু হয়ে যায়। কিন্তু অনেক সময়ই হয় যে আমরা হয়তো শরীরে হয়তো মহিলাদের ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আছে, কিন্তু আমরা সচেতন নই, কারণ আমরা কোনো প্রবলেম যদি অনেক বেশি বড় না হয় ততক্ষণ অবধি আমরা গিয়ে টেস্ট করাই না। তো একটা রেগুলার টেস্ট করে ডেফিনেটলি জানবেন বোন ডেন্সিটিটা কত, সেখানে ডেফিনেটলি জেনে যাবেন। ভিটামিন ডি এর জন্য যদি টেস্ট করাতে চান সেটাও করাতে পারেন, একটা সিম্পল ব্লাড টেস্ট দিয়ে সেটাও জানা যেতে পারে। তো এই ধরনের তত্ত্বগুলো আমরা দেখলাম ক্যালসিয়াম সম্বন্ধে। এখন আমরা দেখবো যে কোন ক্যাটাগরির মানুষরা সবচাইতে বেশি হাই রিস্কে থাকেন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য, তার মানে চান্সেস কাদের বেশি থাকে। সবচেয়ে প্রথম ওল্ডার অ্যাডাল্টস, তার মানে বয়স্ক মানুষদের বডিতে কিন্তু চান্সেসটা বেশি থাকে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হওয়ার। নেক্সট হচ্ছে টিনেজার্স, তার মানে কিশোরাবস্থা যেটা বলা হয়, সেই সময়টাতেও কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হওয়া একটা বেশি হাই রিস্কে থাকে, হাই চান্সেস থাকে। যারা ওভারওয়েট হন, আমরা ওভারওয়েটটা কি সেটা নিয়ে কথা বলেছিলাম ম্যালফ্যাটে। তো বডির বিএমআইটা যদি একটু হাই হয় তো ডেফিনেটলি একটু চান্সেস বেশি থাকে ওনাদের
আর যদি কোনো মহিলার মাল্টিপল প্রেগনেন্সিস হয়েছে, কারণ মাল্টিপল প্রেগনেন্সিসে মাল্টিপল ল্যাকটেশনও হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু বডির থেকে ক্যালসিয়াম লুজ করার যেটা প্রসেস, সেটাতে চান্সেসটা একটু হাই থাকে। বডিতে যদি সোডিয়াম বা প্রোটিন জাতীয় জিনিসগুলো অনেক বেশি ইনট্যাক্ট হচ্ছে, অনেক বেশি খাচ্ছেন, প্রয়োজন থেকে বেশি যাচ্ছে বডিতে, তবেও কিন্তু আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার চান্সেসটা বেশি থাকে। আর এমন মানুষের যাদের বাউল মুভমেন্টটা ক্লিয়ার হচ্ছে না, তার মানে সিম্পল ভাষায় যদি বলতে যাই, তবে শরীরের যেটা ডাইজেস্টিভ সিস্টেম, তার মানে হজম ক্রিয়ার যেটা প্রসেস, সেটা যদি প্রপারলি হচ্ছে না, পেটের অসুখ খুবই থাকে, ঘন ঘন পেটের প্রবলেম থাকে, তবে কিন্তু সেইগুলো মানুষের ক্ষেত্রেও কিন্তু চান্সেসটা বেশি থাকে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার। তো এই ক্যাটাগরিগুলো দেখলাম যেখানে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অনেক বেশি হতে পারে। এখন নেক্সট আমরা দেখব ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সিমটমস কি কি, তার মানে ক্যালসিয়ামের মাত্রাটা কম হয়ে গেছে কি করে বুঝবেন, লক্ষণগুলো দেখে নিচ্ছি। মাসেলসে প্রবলেম হবে, মাংসপেশিতে ব্যথা হবে, প্রবলেম ফিল করবেন। এক্সট্রিম ফ্যাটিক মানে হলো প্রচন্ড লেভেলে ক্লান্ত অনুভব করবেন, তার মানে এনার্জি লেভেলটা একেবারেই থাকবে না। আপনাদের হেয়ার, স্কিন, নেইল এই তিনটে পোর্শনে কিন্তু একটু কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, চুলের কোয়ালিটি খারাপ হবে, নখের কোয়ালিটি খারাপ হবে, স্কিনের কোয়ালিটি খারাপ হবে। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ডেফিনেটলি ক্যালসিয়ামের মাত্রা কমে যাওয়ার লক্ষণ। অস্টিওপোরোসিসের প্রবলেম হবে, যেটা আমি বলেছিলাম যে হাড় থেকে যখন ক্যালসিয়ামটা নিতে থাকা হয়, তখন ডেফিনেটলি হাড়টা কি হয়, ভঙ্গুর হয়ে যায়। এই প্রবলেমটাকেই সায়েন্সে অস্টিওপোরোসিসের প্রবলেম বলে। পিএমএস এর যেগুলো প্রবলেম, আমরা পিএমএস জিনিসটা কি আমরা ওমেন ক্যাম্পেইনে নিয়ে ডিসকাস করেছিলাম, যে মেনস্ট্রুয়াল সাইকেল আসার আগে বা পিরিয়ডস আসার আগে 3-4 দিন আগে থেকে কিছু কিছু সিমটম দেখা দেয়। অনেক সময় এই পিএমএসটা যদি অনেক বেশি পেইনফুল হয়, তবে কিন্তু বুঝে যাবেন হয়তো ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি রয়েছে বডিতে। ডেন্টাল প্রবলেম হবে, ডেফিনেটলি দাঁতজনিত প্রবলেম হবে, কারণ দাঁত জিনিসটাই ক্যালসিয়াম দিয়ে বানানো, 99% ক্যালসিয়াম থাকে এতে, তো সেই ধরনের প্রবলেম হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে গ্রোথটা কিন্তু প্রপারলি হবে না, ফুল হাইট অবধি গ্রোথ হবে না, যে বয়সে যতটা হাইট হওয়া উচিত গ্রোথ লেভেলটা অতটা হবে না। তো এগুলো কিছু লক্ষণ আমরা দেখে নিলাম ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়া। এখন ক্যালসিয়ামের ডেইলি রিকোয়ারমেন্ট কেন কেন আমাদের কিছু কথা আমরা অলরেডি ডিসকাস করেছি, যেমন ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা অনেক পুয়ার, খাবার দাবার থেকে যেটুকু ক্যালসিয়াম পাচ্ছি সবটা কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হতে পারছে না। নেক্সট হলো থাইরয়েড হরমোনগুলো কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা একটু রেগুলেট করে, তো সেটাকে ঠিক রাখতে হবে। মোস্ট অফ দ্য ক্যালসিয়াম, তার মানে আমরা দেখেছিলাম 700 mg ক্যালসিয়াম অন অ্যান অ্যাভারেজে কিন্তু আমরা ডেইলি শরীর থেকে লস করি, বেরিয়ে যায় আমাদের শরীর থেকে ফিসেসের থ্রু, যেটা আমরা মলত্যাগ করি। অস্টিওপোরোসিসের প্রবলেম থাকতে পারে, সেজন্য একটা কারণ। তো এই বিভিন্ন কারণে আমাদের কিন্তু ডেইলি ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট বডিতে থেকে যায়, তার মানে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হওয়ার চান্সেসটা বেড়ে যায়। এখন ক্যালসিয়াম ইমব্যালেন্স যে হয়, কি কি রিজন হতে পারে? দেখুন, রিজনগুলো কিন্তু একেবারেই নর্মাল, একেবারেই স্বাভাবিক রিজন। এখন যদি রিজনই আমি বলি, হরমোনাল ডিস্টারবেন্স, যেটা হরমোনাল ডিস্টারবেন্স কিন্তু আজকের ডেটে অনেক কমন। আপনি হয়তো পুরুষের তুলনায় মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায়, কিন্তু এরকম না যে পুরুষদের মধ্যে হয় না, ডেফিনেটলি হয়, কিন্তু হয়তো তুলনামূলকভাবে কম হয়। বাট পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই হয়, মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়। ওল্ড এজ একটা রিজন হতে পারে, এজ বেড়ে গেলে, এগুলো অলরেডি আমরা ডিসকাস করেছি। মেনোপজ একটা রিজন হতে পারে, মহিলাদের একটা এজ অ্যাটেন্ড করার পরে যখন আমাদের পিরিয়ডস, মান্থলি যেটা সাইকেল আসে বা পিরিয়ড আসে সেটা হওয়া বন্ধ হয়, সেটাকে মেনোপজ বলা হয়। সেই সময়টাতে কিন্তু বডিতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ডেফিনেটলি হতে পারে, ক্যালসিয়ামের একটা ইমব্যালেন্স তৈরি হয়। থাইরয়েড প্রবলেমে ডেফিনেটলি হতে পারে। ভিটামিন ডি যদি কম থাকে, ম্যাগনেসিয়াম যদি কম থাকে, তবে অ্যাবজর্পশনটা খারাপ হয়। তো এই সমস্ত কারণে কি হয়, আমাদের বডিতে ক্যালসিয়াম লেভেলটা একটু ইমব্যালেন্স হয়ে যেতে পারে। এখন রেকমেন্ডেড ডেইলি অ্যালাউন্সেস কথা বলা হচ্ছে, এটা মানে সাধারণভাবে বলতে গেলে ডেইলি আমাদের কতটা ক্যালসিয়াম চাই, আরডিএ বলা হয়। এখন এই আরডিএ মতে যদি আমি দেখি, টেবিলটা দেখুন, স্লাইডে দেওয়া হয়েছে। যদি পুরুষদের কথা বলি, অন এন অ্যাভারেজ বডি ওয়েটটা যদি 60 কেজি হয়, তবে 600 mg ক্যালসিয়াম প্রতিদিন চাই। মহিলাদের ক্ষেত্রেও যদি অন এন অ্যাভারেজ বডি ওয়েটটা 55 হয়, তবেও 600 mg চাই। যদি মহিলারা প্রেগনেন্ট বা ল্যাকটেটিং, তবে ডেফিনেটলি ডাবল চাই,
1200 mg। বাচ্চা যদি 7 বছর থেকে 9 বছরের ভেতরে এজ রয়েছে তবে তাদের কত ক্যালসিয়াম চাই 600 mg। আর যদি 10 থেকে 17 বছরের ছেলে হোক বা মেয়ে হোক তখন চাই 800 mg। তো এটা আমাদের একটা ডেইলি আমাদের কতটা ক্যালসিয়াম চাই সেটার একটা রিপোর্ট দেওয়া গেল। এগুলো মনে রাখতে হবে না, ইনফরমেশনের জন্য বলা হচ্ছে। এখন বোন ব্যাংকটা একটু বুঝতে হবে যে আমাদের যে হাড়গুলো রয়েছে শরীরের এটা কিন্তু রেগুলারলি রিমোল্ডেড হয়, তার মানে মোল্ড রেগুলারলি হয় ডেইলি। এটাকে যেটা পুরনো বোন সেলস ছিল, হাড়ের যেগুলো কোষ থাকে, যেগুলো পুরনো থাকে, এগুলো রিনিউ হয়, রিপ্লেস হয় নতুন হাড়ের সেল দিয়ে। তো এই বোন বিল্ডিংটা কিন্তু যেটা আমরা বলছি সেটা 30 বছর বয়স অবধি হয়। তো সেটা বুঝতেই পারছেন, সেটার পরে ডেফিনেটলি বলা হয়, এটাই একটা রিজন যেটার জন্য বলা হয় যে মহিলাদের ক্ষেত্রে 30 বছর পার হয়ে গেলে বোন ডেন্সিটিটা চেক করে বা নর্মালিও আপনাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টটা মাঝে মাঝে একটু শুরু করে দেওয়া খুব বেশি প্রয়োজনীয়। এখন যদি সোর্সেস অফ ক্যালসিয়ামে যাই, সোর্সেস অফ ক্যালসিয়াম আমাদের কাছে কি কি রয়েছে? আর্থ সোর্সেস রয়েছে, সিনথেটিক সোর্সেস রয়েছে, অ্যানিমাল সোর্সেস রয়েছে। যেমন ধরে নিন আমরা ব্ল্যাকবোর্ডে যে চকটা দিয়ে লিখছি সেটাও কিন্তু ক্যালসিয়াম দিয়ে বানানো। লাইমস্টোন যেটাকে আমরা বলি সেটাও কিন্তু ক্যালসিয়াম দিয়ে বানানো। এখন যদি অ্যানিমাল সোর্সে যাই, যেটা দেখতেই পাচ্ছেন শঙ্খ জাতীয় জিনিসগুলো কিন্তু ক্যালসিয়ামে বানানো। তার কথা এই না যে আমরা এই জিনিসগুলো খেতে পারবো, তাই এত সোর্সে ক্যালসিয়াম আছে, কিন্তু সব ক্যালসিয়াম কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হবে না বা আমরা হজম করতে পারবো না। বডিতে কোন ক্যালসিয়ামটা চাই? যেটা ন্যাচারাল ক্যালসিয়াম দুধে রয়েছে। আর ন্যাট্রিয়ামের সবচেয়ে বড় ইউএসপি কি? ন্যাট্রিয়ামে কিন্তু দুধের ক্যালসিয়ামটাকে, ন্যাচারাল ক্যালসিয়ামটাকে ইউজ করা হয়েছে। তো ন্যাট্রিয়ামের যেটা নোভেলটি বা নোভেল কম্বিনেশন বলা হয়, কেন ওই কোয়ালিটিস গুলো দেখে নিব বা ফিচার্স গুলো দেখে নিব। প্রথম কথাটাই হলো যে ন্যাট্রিয়ামে দুধের ক্যালসিয়াম রয়েছে, যেটা অলরেডি বলেছি। ন্যাট্রিয়াম যেই টেকনোলজিটা দিয়ে বানানো হয়েছে সেটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে। এখানে 3টে জিনিস একসাথে দেওয়া হয়েছে, সেটা হলো ম্যাগনেসিয়াম, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। এখন এই 3টে জিনিসের কাজটা কি বা কেনই দেওয়া হলো? আমরা একটা জিনিস দেখেছিলাম যে খাবার দাবারের থেকে যে ক্যালসিয়ামটা আমরা পাচ্ছি পুরোটা অ্যাবজর্ব হয় না। তার মানে ক্যালসিয়াম সোর্স থেকেও যদি নিচ্ছেন, পুরোটা যদি অ্যাবজর্ব না হয় তবে কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। সেই অ্যাবজর্পশন রেটটাকে ভালো রাখতেই কিন্তু এই 3টে জিনিস দেওয়া। তার মানে ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং পটাশিয়াম, এই 3টে জিনিসের কাজটা কি হলো? আমাদের ক্যালসিয়ামের যেটা অ্যাবজর্পশন লেভেল সেটাকে ভালো রাখা। তার মানে হাইয়েস্ট লেভেলে আমাদের অ্যাবজর্পশন রেটটা হবে। যতটা ক্যালসিয়াম আপনারা ন্যাট্রিয়াম থেকে নিচ্ছেন, হায়ার মানে ম্যাক্সিমাম পার্টটাই কিন্তু আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে। এখন একটা কথা বলবো, আমরা ইউরি ফ্ল্যাশের ক্ষেত্রে হয়তো বলেছিলাম কথাটা, যে অনেক সময় দেখা যায় ক্যালসিয়ামের মাত্রাটা বাজার থেকে যখন আমরা সাপ্লিমেন্ট গুলো নিচ্ছি সেখানে একটা একটু রিস্ক থাকে। একটা রিস্কটা হলো যে লঙ্গার টাইমের জন্য, অনেক সময়ের জন্য যদি এগুলো নিচ্ছেন তবে একটা স্টোন হওয়ার চান্সেস থেকে যায়। এই চান্সেসটা থেকে কিন্তু ন্যাট্রিয়ামে একটা জিনিস স্পেশালি দেওয়া হয়েছে স্টোন ফর্মেশন না হওয়ার জন্য, বা যদি হয়ে গেছে সেটাকে ডিসলভ করে দেওয়ার জন্য। সেটা হলো গোকসুর। গোকসুর নামের একটা জারিবুটি বা হার্বস দেওয়া হয়েছে। গোকসুরের কাজটা কি হবে? সেটা দু ধরনেরই কাজ করবে। স্টোন ফর্ম হতে দিবে না, আর প্রমোট করবে, যদি ফর্ম হয়েও গেছে তবে সেটাকে কিন্তু প্রমোট করবে কোন প্রসেসটাকে? ডিসলভ করার প্রসেসটাকে, স্টোনকে ডিসলভ করার প্রসেসটাকে। তো ডেফিনেটলি স্টোন ফর্ম হতে দিবে না। সাথে পিপলি বলে একটা হার্বস দেওয়া হয়েছে। পিপলিটা কি হয়? এটা অ্যাবজর্পশন রেটটাকে বেটার করার জন্য এটা দেওয়া হয়েছে। বুঝতেই পারছেন সমস্ত কিছু কিন্তু ন্যাচারাল জিনিস দেওয়া হয়েছে। আর পিপলি স্পেসিফিক্যালি জিনিসটা বলি, পিপলি জিনিসটা কিন্তু আমরা নানা বিভিন্ন অন্য প্রোডাক্টেও আমরা ডিসকাস করেছি যে পিপলিকে যোগবাহী জিনিস একটা বলা হয়, যোগবাহী হার্বস বলা হয়। এখন এটার মানে কি হলো? অ্যাবজর্পশন রেটটা ভালো করে দেয়। তার মানে ন্যাট্রিয়ামে যদি ইউজ হচ্ছে তো ক্যালসিয়ামের অ্যাবজর্পশন রেটটা বেটার করবে। বুঝতেই পারছেন 3টে জিনিস আমরা অলরেডি ডিসকাস করেছি যে অ্যাবজর্পশন রেটটাকে ভালো করার জন্য দেওয়া হয়েছে, সাথে একটা ন্যাচারাল জিনিসও দেওয়া হয়েছে যেটাও অ্যাবজর্পশন রেটটাকে বেটার করবে।
ন্যাট্রিয়ামটা যদি কেউ দেখেছেন হয়তো যে এটা মাঝখানে একটা লাইন ড্র করা হয়েছে, যখন আপনারা ক্যাপলেটটা ভাঙতে যাবেন সেটা কিন্তু একেবারে ইকুয়াল পোর্শনে ভেঙে যায়। এটা কেন করা হয়েছে এটা আগে বুঝতে পারবেন। এগোচ্ছি। ডিরেকশন ফর ইউজ, তার মানে কিভাবে ইউজ করতে হবে। এখন দেখুন, প্রোডাক্ট সম্পর্কে নলেজ সমস্ত হয়ে গেছে, প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে, আইডিয়া হয়ে গেছে। এখন লাস্ট কোয়েশ্চেনটা এটাই হয় যে প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে সেটা শিখে নিচ্ছি। সবচেয়ে প্রথম এজ লিমিটটা দেখুন, 5 বছর থেকে 70 বছর অবধি, 5 to 70 ইয়ার্স পর্যন্ত, 5 থেকে 70 বছর অবধি যে কোনো এজ গ্রুপে প্রোডাক্টটা দিতে পারেন। তার নিচে কিন্তু দেবেন না এবং তার উপরে কিন্তু দেবেন না। আর প্রতিটা ক্যাপলেট, তার মানে ন্যাট্রিয়ামের প্রতিটা ক্যাপলেট প্রতিদিন যতটুকু ক্যালসিয়াম চাই সেটার 33% ক্যালসিয়ামটা আপনাকে বডিতে দিয়ে দেবে। পুরোটা এখন অনেকেরই কোয়েশ্চেন হতে পারে যে এখানেও 33% ক্যালসিয়ামটা যদি দেয় তো বাকি আমরা ক্যালসিয়ামটা কোথা থেকে পাবো। ভুলে যাবেন না, আমরা কিন্তু পুরো দৈনন্দিন জীবনে একদিন সম্পূর্ণ একটা দিনে আমরা কিন্তু 2বার বা 3বার কিন্তু কিছু না কিছু খাবার খাই। সেই খাবার থেকেও কিছুটা ক্যালসিয়াম আমাদের শরীরে আসবে। সেই জন্য 100% ক্যালসিয়াম সাপ্লিমেন্ট থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 33% যেটা ডেইলি আমাদের চাই, ওটার 33% ক্যালসিয়াম আমরা প্রতিটা ন্যাট্রিয়ামের ক্যাপলেটে পেয়ে যাব। এটা যে বলা হয়েছিল যে ক্যাপলেটটাকে ডিজাইন করা হয়েছে, এটা কেন আমি বলে দিচ্ছি। 5 থেকে 12 বছরের ভেতরের বাচ্চাকে যদি ডোসেজটা দিচ্ছেন তবে কিন্তু ডোসেজটা কত হবে, একদিনে আধা ক্যাপলেট হবে। তার মানে একদিনে অ্যাডাল্টকে একটা ক্যাপলেটই কাজ করবে। আর যদি 5 থেকে 12 বছরের বাচ্চাদের দিচ্ছেন তবে একদিনে আপনার আধা ক্যাপলেট দিবেন, আধাটা আজকে দিলেন, আধাটা কালকে দিতে পারেন। তো সেই জন্য এটাকে এইভাবে ডিজাইন করা হয়েছে, যখন ভাঙতে যাবেন এটা কিন্তু ইকুয়াল পোর্শনে ভেঙে যায়। মনে রাখবেন, প্রেগনেন্ট লেডিজ আর ল্যাকটেটিং মাদার্স এর জন্য কিন্তু এই প্রোডাক্টটা একেবারেই নয়, ওখানে রেকমেন্ড করে দিবেন না। আরেকটা কথা খুবই জরুরি, যে ন্যাট্রিয়াম কাউকে দিচ্ছেন যদি অন্য কোনো মেডিসিন নিচ্ছে বা ফিলিং ক্যাপসুল নিয়েছে আপনার থেকে, তবে কিন্তু এগুলোকে একসাথে নেওয়াটা চলবে না, 1 ঘন্টা গ্যাপে নিতে হবে। সবচাইতে ভালো কি, যেটা আমি পার্সোনালিও রেকমেন্ড করি, নেওয়ার সময়টা যদি আপনারা চেঞ্জ করে দেন। এটা কেন বলছি জেনে নিন। কারণ অনেক সময় কি হয়, আপনাদের যেটা মোটামুটি অন এন এভারেজে কাজের আমাদের ধরনটা কি হয়, আমরা সকালে ব্রেকফাস্টটা করি তারপর কাজে বেরিয়ে পড়ি। এখন 1 ঘন্টা পরে যদি আপনারা নিচ্ছেন এটা, এখন হয়তো অনেক সময় মনে থাকবে না, বা অনেকের ক্যারি করতে একটু ভুলে গেছেন বা ক্যারি করতে অসুবিধা পাচ্ছেন, তো এটাতে কি হবে, ডোসেজটা অনেক সময় স্কিপ হয়ে যেতে পারে। তো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কি, যদি ন্যাট্রিয়ামটা ধরে নিন আপনি সকালে নিচ্ছেন তবে আপনি লাঞ্চে ফিলিংটা নিয়ে নিন। এভাবে অন্য মিলের সাথে যদি নিচ্ছেন তবে ডেফিনেটলি সেটা খুব ইজিলি নেওয়া হবে। আর মেডিসিনের ক্ষেত্রেও মনে রাখবেন, কোনো মেডিসিন যদি নিচ্ছেন, মেডিসিনের টাইমটা ডেফিনেটলি চেঞ্জ করা যাবে না, তবে মেডিসিন আর ন্যাট্রিয়ামের মাঝের গ্যাপটা কিন্তু 1 ঘন্টা মেনটেন করতে হবে। এগুলো সমস্ত গাইডলাইন ফলো করে একটু প্রোডাক্টটা মুভ করবেন মার্কেটে। ন্যাট্রিয়ামে আমাদের শরীরে কি কি দেবে সেটা দেখে নিচ্ছি। স্ট্রং বোন দিবে, হাড়গুলো স্ট্রং হবে, আমাদের দাঁত স্ট্রং হবে, কার্টিলেজ আর আমাদের যেগুলো বোনের জয়েন্টস গুলো রয়েছে সেগুলোকে প্রপার করবে, যেটা মাসলস গুলো, যেটা মাংসপেশি আমরা বলে থাকি, সেগুলোকে অ্যাক্টিভ রাখবে, ব্লাড প্রেশারটাকে সাপোর্ট করবে, আমাদের শরীরে যেটা রক্তচাপ বলি আমরা সেটাকে সাপোর্ট করবে, নার্ভাস সিস্টেমটাকে অ্যাক্টিভ রাখবে, ব্লাড ক্লটিং টাইম যেটা বলেছিলাম, রক্ত জমে যাওয়ার টাইমিং যেটা, সেটাকে প্রপার টাইমিংটা মেনটেন করবে, চুল ঝরার থেকে বাঁচাবে, স্টোন ফর্ম হতে দেয় না, এটা আমরা অলরেডি ডিসকাস করেছি। আর এটা অ্যাবজর্পশন রেটটা কিন্তু হায়ার অ্যাবজর্পশন রেট, কারণ আমরা দেখেছি 4-4টে জিনিস কিন্তু শুধু অ্যাবজর্পশনের জন্য দেওয়া হয়েছে। এতগুলো রয়েছে, এতগুলো কোয়ালিটিস রয়েছে ডেফিনেটলি। এখন আমরা দেখে নিব কিছু কিছু জিনিস একটু রিভাইজ করে নিব। এই ক্যালসিয়ামের যদি এখন ইউএসপি বলি, কি কি মনে রাখবেন, গোকসুর আছে যেটা আমি বলেছি, অনেক বড় ইউএসপি, যেটা স্টোন ফর্ম হতে দিবে না আমাদের শরীরে। পিপলি দেওয়া হয়েছে, একটা ন্যাচারাল জিনিস যেটা আমাদের ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বেটার করবে। 33% আরডিএটা পার ক্যাপলেট দেবে। আরডিএ বলেছিলাম রিকোয়ার্ড ডেইলি অ্যালাউন্সেস, তার মানে সাধারণভাবে বলতে গেলে ডেইলি আমাদের যতটা ক্যালসিয়াম প্রয়োজন হয় সেটার 33% প্রতিটা ক্যাপলেটে আপনাদের শরীরে পাবেন।
ইন্ডিয়াতে প্রথমবারের জন্য এই কম্বিনেশন যাই আমরা ডিসকাস করলাম, এই ফর্মুলেশন বা কম্বিনেশনে কিন্তু ইন্ডিয়াতে প্রথমবারের জন্য কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট এসছে। আর এটা দুধ থেকে এক্সট্র্যাক্ট করা, বোভিন মিল্ক থেকে এক্সট্র্যাক্ট করা একটা প্রোডাক্ট, তার মানে ন্যাচারাল ক্যালসিয়ামটা ইউজ করা হয়েছে। এতগুলো যদি আমাদের কোয়ালিটিস রয়েছে, তবে ক্যালসিয়াম মতলব এলিমেন্টস ওয়েলনেস ন্যাটসিয়াম, তার মানে ক্যালসিয়াম বলতেই কিন্তু এলিমেন্টস ওয়েলনেসের ন্যাটসিয়ামটাই আমাদের বুঝতে হবে। আমরা প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ কিছু শিখলাম। এখন লাস্ট একটা সেকশনে আমরা সবসময় ডিসকাস করি টাইপস অফ কাস্টমার। এটা কেন, আজকেও আমি জানি যে অনেকেই হয়তো প্রথমবারের জন্য প্রোডাক্ট ট্রেনিংটা নিচ্ছেন, তাদের জন্য আবার রিপিট করে দিচ্ছি টাইপস অফ কাস্টমারটা কেন জরুরি, আমরা কেন এটা ডিজি ইয়ন ট্রেনিং এর মাধ্যমে রেখেছি। কারণ আমাদের টার্গেট কাস্টমারটা যদি আমরা বুঝতে না পারি, তবে কিন্তু প্রোডাক্ট থেকে ম্যাক্সিমাম রেজাল্ট আমাদের আসবে না। সেই জন্য আমরা এটা ইনক্লুড করেছি, একটু মার্কেটটাকে বুঝতে। মার্কেটে যখনই কাজ করবেন 3 ধরনের কাস্টমার থাকবে, এ বি সি। এ ক্যাটাগরিটা হলো হেলদি, কোনো প্রবলেম এখনো শুরু হয়নি। বিটা হলো ছোটখাটো প্রবলেমগুলো শুরু হয়ে গেছে, হেলথ ইস্যুস হচ্ছে, ছোটখাটো হেলথ ইস্যুস গুলো হচ্ছে। সিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে প্রবলেমগুলো সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে। আমাদের টার্গেট কাস্টমার কোনটা হবে, এ এবং বি ক্যাটাগরি। সবসময় মনে রাখবেন প্রোডাক্টগুলো কিন্তু ওয়েলনেস এর প্রোডাক্ট, সেই জন্য টার্গেট কাস্টমারকে যদি আপনারা প্রোডাক্টগুলো দিচ্ছেন, ম্যাক্সিমাম কাজটা আপনারা ওখানে করছেন, তখন কিন্তু প্রোডাক্টে যে তার রেজাল্ট, সেটা আপনার প্রোডাক্ট থেকে ম্যাক্সিমাম রেজাল্টটা পাবেন। ডেফিনেটলি আপনারা বিজনেসটা খুব ইজি হবে, আর আপনাদের কনফিডেন্স লেভেলটাও কিন্তু অনেক বেশি ডেভেলপ হবে। অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে যদি জিনিসগুলো পারচেজ করছেন, তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারেন্টি আমরা দিব না। কারণ যে কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট যখন খুব বেশি পপুলার হয়ে যায় মার্কেটে, ডুপ্লিকেশন মার্কেটের একটা চান্স থাকে। সেই জন্য প্রোডাক্টগুলো অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি কিনছেন, তবে প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেই জন্য সবসময় মনে রাখবেন যখনই পারচেজিংটা করবেন, indiashopee.com যেটা আমাদের অফিসিয়াল পারচেজিং সাইট, সেটাতে গিয়ে করবেন। আর যদি নিজে গিয়ে কিনতে চাচ্ছেন, তবে কিন্তু নিয়ার বাই স্টোর, তার মানে ইন্ডিয়া শপির বিভিন্ন জায়গায় কিন্তু অনেক স্টোর রয়েছে, নিজের নিকটবর্তী স্টোর যেখানে, সেখানে নিজেই গিয়ে টাচ এন্ড ফিল করে প্রোডাক্টগুলো কিনতে পারেন। সবসময় মনে রাখবেন একটা কথা, যদি প্রপার সিস্টেমে কাজটা করেন, নিজের বিজনেসটাই কিন্তু অনেক বেশি ইজি হবে, হ্যাসেল ফ্রি হবে। এখন একটা কথা অবশ্যই বলবো, আজকে আমি জানি অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন এখানে, যারা ইউটিউবের মাধ্যমে হয়তো ট্রেনিং সেশনটা অ্যাটেন্ড করছেন। যদি ইউটিউবের হারভেস্টের যেটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেটা যদি এখনো কেউ রয়েছেন যে সাবস্ক্রাইব করেননি, তবে চট করে সাবস্ক্রাইব করে নিন খুব শিগগিরই। কারণ যদি সাবস্ক্রিপশনটা থাকে, তবে হারভেস্টের আন্ডারে যখনই কোনো ট্রেনিং প্রোগ্রাম চলবে, একটা অটোমেটিক নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আর সেটাকে ক্লিক করেই কিন্তু আপনারা ডিরেক্টলি ট্রেনিংটা অ্যাটেন্ড করতে পারেন। প্রতিবার আপনাকে লিঙ্কটা গিয়ে ক্লিক করে ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো নিজের কাজটা একটু ইজি করে নিন, হারভেস্টের যেটা অফিসিয়াল চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব এখনই করুন যদি করেননি। এখন আজকে আমরা কি ডিসকাস করলাম, আমরা এলিমেন্টস ওয়েলনেস এর আরেকটা নতুন প্রোডাক্ট নিয়ে শিখলাম আজকে, সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস এর ন্যাটসিয়াম ক্যাপলেটস। আশা করছি সম্পূর্ণ নলেজ গুলো ক্লিয়ার হয়েছে, ইজি হয়েছে বুঝতে, এন্ড ডেফিনেটলি আপনাদের কাজ করতে এগুলো হেল্প হবে, সহায়ক হবে। আমি একটা কথা সবসময় বলি, রিভিশন করাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি আবার আসবো এখানে, কিন্তু আমি আসা অবধি, নেক্সট টাইম যখন দেখা হবে ততক্ষণ অবধি কিন্তু আজকে যেটা শিখেছেন সেগুলো কিন্তু ভালো করে রিভাইজ করে নিন। কারণ মার্কেটে যাওয়ার আগে যদি ভালো করে রিভাইজ করে নেবেন, তখন কনফিডেন্স লেভেলটা অনেক বেশি ভালো হবে। তো রিভিশন করে মার্কেটে কনফিডেন্টলি যান। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আমি আবার দেখা করব, এখানে আবার সেম জায়গায় দেখা হবে। আজকে ট্রেনিংটা এখানেই শেষ করছি। দীপানিতা গাঙ্গুলি, আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে চলে আসবো, নতুন ভাবে শিখবো। ততক্ষণ অবধি হেলদি থাকবেন, সেফ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.